উৎসব মুখর পরিবেশে তৃতীয় দিনের মতো ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়ন ফর্ম তুলছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কবরী ও কারাবন্দী মান্নার পক্ষে ফর্ম সংগ্রহ, ঢাকা দক্ষিণের জন্য নিজেই ফর্ম তুললেন হাজী সেলিম ও সাইদ খোকন। ঢাকাবাসীর দোয়া চাই, আমি তাদের স্নেহ চাই। আমার বাবাকে যেভাবে তারা উজাড় করে দোয়া দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, আমি তাদের দোয়া চাই, ভালোবাসা চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি, সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রোজা, ঈদ ও গরমের ছুটিতে ক্লাস নেওয়ার নির্দেশনা আসছে। জামালপুরের জামায়াত নেতা শামসুল হক সহ ৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। গাজীপুরের জিরানী এলাকায় বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর, আগুন। যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি সামান্য, প্রচার প্রচারণার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হলেও সিলেটে দিন দিন বেড়েই চলেছে যক্ষ্মা রোগীর সংখ্যা। এবং ফাইনালে ওঠার লড়াইয়ে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৩ ওভারে ২৯৮ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে কিউইরা। আজ টানা তৃতীয় দিনের মতো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। ঢাকা দক্ষিণের মেয়র পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন। আর উত্তরের মেয়র পদে কারাবন্দী মাহমুদুর রহমান মান্না ও সারা বেগম কবরীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। বেলা ১২টার দিকে আগারগাঁও উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তার একান্ত সচিব। পরে সারা বেগম কবরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী। এদিকে দক্ষিণে মেয়র পদে ফর্ম নিয়েছেন হাজী সেলিম। এর আগে দক্ষিণের মেয়র পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন। এ সময় তিনি ঢাকাবাসীর উন্নয়নে কাজ করার প্রত্যয় জানানোর পাশাপাশি অনিয়ম প্রতিরোধে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে আশা করেন। অন্যদিকে দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারোয়ার মোর্শেদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সম্ভাব্য প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন। আমার বাবাকে যেভাবে তারা উজাড় করে দোয়া দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, আমার বাবা তাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমি তাদের দোয়া চাই, ভালোবাসা চাই। ইনশাল্লাহ আমি তাদের জন্য আমার এই জীবন উৎসর্গ করব। সময়সীমার আগে যদি কেউ প্রচারণা করে, একজন প্রার্থী হিসেবে অভিযোগ দাখিল করার অধিকার আমার রয়েছে। সেই অধিকারের পরিপ্রেক্ষিতে আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আমি আশা করছি নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে যথাযথ আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবেন। আচরণবিধি লঙ্ঘনজনিত কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাদের আচরণবিধি লঙ্ঘনের এটা কিন্তু আরো বেড়ে যাবে। এবং আমরা কিন্তু সর্বশেষ আচরণবিধির আপনারা জানেন সর্বশেষ প্রক্রিয়া হলো মনোনয়নপত্র বাতিল করা। বাতিলের বিষয়টা হলো নির্বাচন কমিশন। আমরা যদি দেখি কেউ খুবই ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনকে বলবো। দর্শক, এই মুহূর্তে ঢাকার মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সুলতানা সেলিয়া ও ঢাকার আগারগাঁওয়ে উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসার কার্যালয়ে আছেন রিপোর্টার সৌমিত্র শুভ্র। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সৌমিত্রের কাছে। সৌমিত্র, সজল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে মেয়র এবং কাউন্সিলর পদের মনোনয়নের জন্য প্রার্থীরা এবং তাদের সমর্থকরা ভিড় করছেন। তারা এখানে আসছেন, মনোনয়নপত্রের জন্য আবেদন ফর্ম পূরণ করছেন, সেটি জমা দিচ্ছেন, তারপর মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। তো সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য
সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরীর ব্যক্তিগত সচিব শহীদুল ইসলাম তিনি এখানে আসেন এবং তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তিনি জানান যে কবরী যেটি বলেছেন যে যদি রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনি সমর্থন নাও পান তবুও তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এছাড়া তারপরে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক, তার পক্ষে নাগরিক ঐক্যের নেতারা এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। সেখানে ছিলেন আতিকুর রহমান আতিক, যিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নাগরিক ঐক্যের। এছাড়া কিছুক্ষণ আগে এখলাস উদ্দিন মোল্লা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসেন এবং তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল যেহেতু তিনি একটি রাজনৈতিক সংগঠনের পরিচয় বহন করেন, সেক্ষেত্রে সেই দল থেকে সমর্থন না পেলে তিনি কি করবেন। তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু রাজনৈতিক পরিচয় ছাড়াই করা যায় এবং সমর্থন না পেলেও তিনি জনগণের সেবা করার জন্য নির্বাচন করবেন। এছাড়া আমরা কথা বলেছিলাম এখানে যে রিটার্নিং অফিসার রয়েছেন মোহাম্মদ শাহ আলম, তার সঙ্গে তিনি বলেছেন যে নির্বাচনী আচরণবিধির ব্যাপারে তারা কঠোর অবস্থান নিয়েছেন। তারা সকল ধরনের নির্বাচন আচরণবিধি যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেজন্য তাদের যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারা মাঠে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া পরিদর্শনে রয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সবাই মিলে তারা পর্যবেক্ষণ করছেন কোথাও নির্বাচনী আচরণবিধির ব্যত্যয় ঘটছে কিনা এবং ঘটলে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছেন। এখন সজল আমরা একটু কথা বলবো একজন নারী সংরক্ষিত নারী আসনের জন্য একজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তিনি মনোনয়ন ফর্ম নিতে এসেছেন। তার কাছে জানতে চাইবো যে মনোনয়ন ফর্ম নিতে এসেছেন, আপনারা কতটুকু আশাবাদী এবং এই নির্বাচন হলে আপনারা আসলে জনগণের সেবা কতটুকু কাজ করতে পারবেন বলে মনে করেন? আমি 2-3-5 ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী। আমি আশা করি আমি যদি মনোনয়ন পাই, জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি মনোনয়ন দিয়ে থাকে, অবশ্যই আমার এলাকার জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আমি বিপুল ভোটে পাশ করলে এলাকার জনগণের পাশে থাকব এবং এলাকার জনগণকে আমি সর্বসহযোগিতা করব। আপনাকে ধন্যবাদ। সজল ছিলেন এই কাউন্সিলর মনোনয়ন ফর্ম নিতে আসা এই কাউন্সিলর প্রার্থী, তিনি বলছিলেন তার আশাকাঙ্ক্ষার কথা। এরকম আশাকাঙ্ক্ষার কথা যারা মেয়র পদপ্রার্থী তারাও জানিয়েছেন। সবাই জানিয়েছেন যে তারা আসলে জনগণের সঙ্গে কাজ করার জন্য, জনগণের জন্য কাজ করার জন্যই তারা আসলে প্রার্থী হতে এসেছেন এবং মনোনয়ন ফর্ম সংগ্রহ করা চলছে। যে 4 জন এ পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। কবরী, মান্না এবং এখলাস উদ্দিন মোল্লার বাইরে নাইম হাসান নামে একজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া অর্ধশতাধিক কাউন্সিলর পদের জন্য অর্ধশতাধিক প্রার্থী তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তো সজল, আপনি জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে সহকর্মী সেলিয়া। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিস কার্যালয়ে, যেটি অস্থায়ীভাবে এখানে ঢাকা মহানগর নাট্যমঞ্চের এখানে বসানো হয়েছে অস্থায়ীভাবে। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের, যারা সম্ভাব্য মেয়র প্রার্থী রয়েছেন তারা এখানে ভিড় করছেন এবং এরই মধ্যে সরকার দলীয় আওয়ামী লীগ থেকে যারা প্রার্থিতার জন্য সমর্থন পেয়েছেন তারাও কিন্তু এসেছেন। হাজী সেলিম এসেছেন এবং সরকারের পক্ষ থেকে যাকে সমর্থন দেওয়া হয়েছে সাইদ খোকন, তিনিও এসেছেন। এছাড়া অন্যান্য দল থেকে এখন পর্যন্ত 4 জন এসেছেন। আমরা এই মুহূর্তে রিটার্নিং অফিসে, এইখানকার যে দক্ষিণের রিটার্নিং অফিসার, তার সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো। তিনি মিহির সরার মুর্শেদি। তার কাছে আমরা জানতে চাইবো যে এখন পর্যন্ত কতজন দিয়েছেন এবং আমরা শুনেছি এরই মধ্যে বেশ কিছু অভিযোগ আপনাদের কাছে এসেছে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার বিষয়ে, সে বিষয়ে যদি বলেন। আমাদের এখন পর্যন্ত আজকে 4 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র নিয়ে গেছেন আর কালকে ছিল 9 জন। মোট এখন পর্যন্ত 13 জন মনোনয়নপত্র গ্রহণ করেছে। আর এটা ছাড়া কিন্তু আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আপনারা জানেন যে নির্বাচন কমিশন 48 ঘন্টার একটা সুযোগ দিয়েছিল এবং 20 মার্চ রাত 12টার মধ্যে সময়টা শেষ হয়ে গেছে। বিলবোর্ডগুলি অপসারণ হয়ে গেছে, পোস্টারও অপসারণ হয়ে গেছে, তারপরেও কিন্তু দেওয়ালে বেশ কিছু পোস্টার শোভা পাচ্ছিল। আমাদের 19 জন সহকারী রিটার্নিং অফিসার এই নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে কিছু কিছু জায়গায় দেখতে পেল যে ওয়ালে বেশ কিছু পোস্টার শোভা পাচ্ছে এবং আমরা কিন্তু সেই পোস্টারগুলি ছবিতে নিয়ে আসলাম এবং কোন জায়গায় কোন সময় উল্লেখ করে আমরা ওই 26 জন কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, সম্ভাব্য প্রার্থীদেরকে আমরা নোটিশ দিয়েছি। 26 জনকে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশের মধ্যে উল্লেখ করা হয়েছে এত তারিখ এতটা সময় আপনার এই জায়গায় পোস্টার শোভা পাচ্ছিল। আমরা 26 জনকে আমরা নোটিশ দিয়েছি এবং 26 জনের মধ্যে আমরা 72 ঘন্টা এবং কোনোটা 48 ঘন্টার সময়সীমা আমরা বেঁধে দিয়েছি এবং 26 জনের মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রায় 7-8 জন জবাব দিয়েছে এবং
ক্ষমা চেয়েছে এবং ওনারা বলেছে অপসারণ করে ফেলেছে। এটা আরেকটা বিষয় হচ্ছে যে বারবার হচ্ছে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আপনারা বারবার বলছেন যে এগুলো সরানোর জন্য, কিন্তু বারবার তারা অনেকের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে তারপরেও তারা রাখছে, এবং আচরণবিধি আজকেও আমরা দেখলাম অনেকে 5 জনের অধিক নিয়ে এসেছেন, অনেকটা শোডাউন করেছেন। সেক্ষেত্রে আপনারা কি ইয়ে করবেন কিনা, মানে আপনারা এটা বাদ দিবেন কিনা, বা আপনারা ওই ধরনের কঠোর কোনো ব্যবস্থা নেবেন কিনা? আমরা কিন্তু আপনারা জানেন যে এখনো কিন্তু প্রার্থীরা সম্ভাব্য প্রার্থী, এখনো কিন্তু ওনারা মনোনয়নপত্র। দর্শক, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সৌমিত্র শুভ্র এবং সুলতানা সেলিয়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র এবং কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমল। ধন্যবাদ সজল। গত 4 দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য 450 জন প্রার্থী আজ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি মেয়র পদে সংগ্রহ করেছেন 9 জন, সর্বশেষ আজ সংগ্রহ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এম এ মতিন। এর আগে গতকালকে সংগ্রহ করেছিল আওয়ামী লীগের প্রার্থী আজম নাসিরুদ্দিন। আমরা আরো যেটা জানতে পেরেছি, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী, আওয়ামী লীগ সম্ভাব্য বিএনপি সম্ভাব্য প্রার্থী বর্তমান মেয়র এম মঞ্জুর আলম এবং নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সত্তার আজ বিকেলের মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে। এছাড়া গত 4 দিনে কাউন্সিলর পদে প্রায় 400 জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মহিলা তো সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আজকে পর্যন্ত 54 জন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অর্থাৎ আগামী গত 21 তারিখ যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছিল আজও তা চলছে এবং বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা এই নির্বাচন কমিশন কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করছে। এক্ষেত্রে মনোনয়নপত্র সংগ্রহের সময় তাদেরকে জামানত হিসেবে যে টাকা রয়েছে তাদেরকে পেওয়ার্ডারের মধ্যে পরিশোধ করতে হচ্ছে। এরপর তারা মনোনয়নপত্র নিচ্ছে এবং আগামী 29 তারিখ সর্বশেষ দিন এবং সেদিন তারা মনোনয়নপত্র জমা দিবে। অর্থাৎ এখন পর্যন্ত উৎসবমুখের পরিবেশেই মনোনয়নপত্র সংগ্রহ চলছে। তবে একটা বিষয়, যেহেতু আচরণবিধির একটা বাধ্যবাধকতা রয়েছে, সে কারণে কিন্তু তারা 2 জন বেশি মানুষকে তারা প্রার্থীর সমর্থন নিয়ে তারা নির্বাচন কমিশনের কার্যালয়ে আসছে। এই ছিল চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহের সর্বশেষ। সজল। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কমল দে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, আজ চট্টগ্রামেও সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সিটি নির্বাচনে দলীয় সভানেত্রী মেয়র পদে চূড়ান্তভাবে যাকে সমর্থন দেবেন মহানগর নেতাকর্মীরা শুধুমাত্র তার পক্ষেই কাজ করবে। সকালে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি কথা বলেন। নির্বাচনে অংশ নিয়ে সন্ত্রাসের পথ পরিহার করার যে সুযোগ সৃষ্টি হয়েছে বিএনপিকে তা গ্রহণেরও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। 28 তারিখ মনোনয়নপত্র দাখিলের পর মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দাখিল করার নির্দেশ দেবেন, যাদেরকে মনোনয়নপত্র দাখিল করার নির্দেশ দেবেন মেয়র হিসাবে উত্তর এবং দক্ষিণে যাদেরকে নির্দেশ দেবেন যে তোমরা মনোনয়নপত্র দাখিল করো, তাদের বাইরে কারোর সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক অন্য কেউ যদি দাখিল করেন সেটা নিজ দায়িত্ব করবেন। আমাদের প্রস্তুত আমাদের দলীয় সমর্থন বা দলীয় কর্মী নেতা কর্মীদের অবস্থান তাদের সাথে থাকে। এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হবে, সমতল ভূমি হবে। আপনারা সন্ত্রাসীর পথ পরিহার করে সুস্থ রাজনীতির পথে ফিরে আসার একটা সুবর্ণ সুযোগ আপনারা পেয়েছেন। সম্মানজনক ট্রানজিট আপনারা গ্রহণ করতে পারেন নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার থেকে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিরত থাকবে, এই উদ্ভট দাবি কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা অ্যাডভোকেট শামসুল হক সহ জামালপুরের 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে রাজধানী ধানমন্ডির সেফ হোমে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। এই 8 জনের বিরুদ্ধে 71 জামালপুরের বিভিন্ন এলাকায় হত্যা, গুম, আটক, নির্যাতনের 10টি অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংস্থা। গত 2 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর অ্যাডভোকেট শামসুল হক ও SM ইউসুফ আলীকে গ্রেফতার করে পুলিশ। আর বাকি 6 জন আসামি পলাতক থাকায় তাদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে। চূড়ান্ত প্রতিবেদনটি বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়ার কথা রয়েছে। তারা আলবদর অফিস কমিটি অফিস প্রতিষ্ঠা করে সেগুলোকে নির্যাতন কেন্দ্রে রূপান্তরিত করে সেখানে বহু লোককে এনে
নির্যাতন করে, অনেকেই পরে তাদেরকে লাশ পর্যন্ত গায়েব হয়ে যায়। 2 জন গ্রেপ্তার হয়েছে, তারা রাজনৈতিক পরিচয়ে তখনই তারা জামাতে ইসলামী করতেন। বাকি যে 6 জন তারা সেই সময়ে জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র সংঘের সদস্য ছিলেন এবং তারা সকলেই আলবদরে রূপান্তরিত হন এবং আলবদর হিসাবে তারা এই নির্যাতনমূলক কার্যে নিয়োজিত ছিলেন। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে টানা হরতাল, অবরোধ সহ চলমান রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষা খাত। ক্ষতি পুষিয়ে নিতে না পারলে সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা। পাশাপাশি ক্লাস পরীক্ষা সহ শিক্ষা খাতকে সকল রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখারও পরামর্শ তাদের। এদিকে রোজা, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কমানোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা আসছে। প্রসূন আশিসের বিশেষ প্রতিবেদন। 20 দলীয় জোটের টানা হরতাল, অবরোধ আর চলমান সহিংস রাজনীতির কবলে পড়ে বছরের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়ে। ঝুঁকির মধ্যেও অনেক প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা শুরু হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে পুরোপুরি স্বাভাবিক হয়নি শিক্ষা কার্যক্রম। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে সার্বিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই অভিমত শিক্ষা বিশেষজ্ঞদের। একটা প্রজন্ম সার্বিক শিক্ষা কার্যক্রম থেকে অনেকটাই বঞ্চিত থাকবে। এই ঘাটতি মেটানোর কোনো উপায় কি আছে? পরিপূর্ণভাবে একটা বাচ্চাকে আমরা যেভাবে শিখিয়ে পাঠাই পরের ক্লাসের জন্য, সেই শিক্ষাটা হবে না। দীর্ঘমেয়াদী ক্ষতির কবল থেকে বাঁচাতে সকল প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষা খাতকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার পরামর্শ দেন শিক্ষাবিদরা। সর্বত্র তো রাজনীতি চলছে, সেখানে ওই বাচ্চাটাকে আমরা অ্যালোপ কি করে রাখবো? পরিবেশ তৈরি করতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতিকে ঢোকান, শিক্ষাকে শিক্ষার জায়গায় ঢোকান। যদি আমরা সময়টা বাড়িয়ে দিই, শ্রেণীকক্ষে একটু বেশি সময় দিই, তার জন্য অতিরিক্ত কিছু ভাতার ব্যবস্থা করা যেতে পারে। অনুরোধ রাজনৈতিক নেতৃত্বের কাছে যে আপনারা এই শিক্ষা খাতটাকে দূরে রাখুন। শিক্ষাটাকে সব মতানৈক্যের ঊর্ধ্বে রাখা উচিত। রাজনৈতিক দলই হোক, ব্যবসায়িক চিন্তা থেকেই হোক, অথবা ধর্মীয় চিন্তা থেকেই হোক, শিক্ষা শিক্ষাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানালেন, ঘাটতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে তারাও বিভিন্ন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সকল বিশ্ববিদ্যালয় মেকআপ ক্লাসও নিচ্ছেন। শুক্র শনিবারে পাবলিক ইউনিভার্সিটিতে বন্ধ থাকে, সেটাও এখন খোলা চলছে। বন্ধটা আমরা আরো কমিয়ে আনবো। শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রয়োজন বোধে জনবলও আমরা দেব। শিক্ষামন্ত্রী বলেন, হরতাল অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, রোজা ও ঈদের ছুটি কমিয়ে আনা, সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধের দিন ক্লাস করে না আরো বাড়তি ক্লাস করে নাকি ছুটি কমাইয়া দিয়া এই সময়টা যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষায় নেওয়ার জন্য আমরা একটা বাড়তি উদ্যোগ গ্রহণ করব। সবাইকে নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের আর কি কি করা উচিত সেই ধরনের সিদ্ধান্ত আমরা নেব। রাজনৈতিক কারণে শিক্ষা খাতের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য যে কোনো মূল্যে শিক্ষাপঞ্জি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়ারও অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। আমাদের ক্লাসগুলোকে পুরোদমে শুরু করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর 7 দিনের রিমান্ড মঞ্জুর। এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে 298 রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটে 281 রান করে প্রোটিয়ারা। বৃষ্টির কারণে খেলা 1 ঘন্টা বন্ধ থাকায় নির্ধারিত 50 ওভার থেকে 43 ওভারে খেলা কমানো হয়। জয়ের লক্ষ্যে ব্যাট করছে কিউইরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 165 রান। ফাইনালে যাওয়ার মিশনে এদিন ব্যাট করতে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। দলীয় 21 রানে আউট হন ওপেনার হাশিম আমলা। এর কিছুক্ষণ পরই ফেরেন আরেক ওপেনার ডিকক। কিছুটা চাপে পড়া দলকে টেনে তোলেন ডুপ্লেসি ও রাইলি রুসো। তাদের জুটিতে যোগ হয় 83 রান। তবে ব্যক্তিগত 39 রান করে রুসো সাজঘরে ফিরলে হাল ধরেন ডুপ্লেসি ও অধিনায়ক ডিভিলিয়ার্স। ক্যারিয়ারের 15তম 50 তুলে ডুপ্লেসি আউট হন 82 রানে। তবে পরের উইকেট জুটিতে ডিভিলিয়ার্স ও ডেভিড মিলার কার্টেল ওভারে রানের পাগলা ঘোড়া ছোটান। শেষের দিকে মিলারের ঝড়োয়া 49 আর ডিভিলিয়ার্সের অপরাজিত 65 রানে চড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় কিউইরা।
তবে মাত্র 6 ওভারে স্কোরবোর্ডে 71 রান তুলে ব্যক্তিগত 59 রানে আউট হন অধিনায়ক ম্যাককালাম। এরপর 6 রানে সাজঘরে ফেরেন উইলিয়ামস। তারপর লড়াই ইঙ্গিত দিয়েও টেলর 30, গাপটিল 34 ও এলিয়ট আউট হন 14 রানে। গাজীপুরে বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক মৃত্যুর গুজবে জিরানী এলাকায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পর ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পাবনাগামী একটি যাত্রীবাহী বাস নবীনগর চন্দ্রা সড়কের জিরানী এলাকায় সোয়েটার কারখানার শ্রমিক শাহিনকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়। এ ঘটনায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়ালে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে 914 কোটি 99 লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট 5টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 1205 কোটি 50 লাখ টাকা। এর মধ্যে সরকারি ব্যয় 1170 কোটি 50 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব ব্যয় ধরা হয়েছে 34 কোটি 94 লাখ টাকা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বাসস্থান সমস্যার সমাধানে 87 কোটি 81 লাখ টাকা ব্যয়ে শহীদ শেখ রাসেল টাওয়ার নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কৃষি উন্নয়নে বরিশাল বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ বিতরণ প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর রাজশাহী অঞ্চলে আরও বেশি গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হবে। রাজশাহী একটা জোন আছে, সেই জোনে যে ব্যবস্থাটা এখন বিতরণ ব্যবস্থাটা আছে না, সেইটাকে আপগ্রেডিং করা, এডিশন করা, স্ট্রেংথেনিং করা মিলে একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। বর্তমানে ইমিডিয়েটলি আমরা 2 লাখ নতুন গ্রাহক নিতে পারবো। এই প্রকল্পের শেষে এটা বেড়ে 5 লাখে পৌঁছবে নতুন গ্রাহক। আর কিছু কিছু লাইন আছে অলরেডি নড়বড়ে বা টানতে পারছে না, সেগুলো রিপ্লেস করা হবে। নারায়ণগঞ্জের 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে আটকের পর রাতেই আলোচিত 7 খুন মামলার গ্রেফতার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে পুলিশ। এর আগে গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সহ 7 জন অপহৃত হন। এরপর 30 এপ্রিল শীতলক্ষা নদী থেকে 6 জন ও পরের দিন আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে 10 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল, 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আশা করি এই আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এই মামলার আরো অনেক রহস্য উদ্ঘাটিত হবে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, নির্বাচনে গেলে চলমান আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে নাকি নির্বাচনে না গেলে দল জনবিচ্ছিন্ন হবে সে বিষয়ে দলের নীতি নির্ধারকেরা আলোচনা করছেন। সোমবার নিউ ইয়র্কে স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার নির্বাচনের আয়োজন করেছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে খোকা বলেন, শারীরিক অসুস্থতার কারণে এবার নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। সংবাদ সম্মেলন থেকে নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবার জোর দাবি জানান। এটি এখন সবচেয়ে আলোচিত বিষয়। আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি যারা নীতি নির্ধারণ করে থাকেন তারা খুবই ক্যাপাবল, তারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারাই সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার হেলথ কন্ডিশনটা এরকম নাই যে আমি এখন নির্বাচনে যাব। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং তারা যে আন্দোলনের প্রচন্ড চাপে আছে এই চাপ থেকে তারা কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য তারা এই নির্বাচনকে সামনে নিয়ে এসছে। স্বাধীনতার জন্য মায়ের গয়না বিক্রি করে ৭১-এ মুক্তিযুদ্ধে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র আল মামুন সরকার। রণাঙ্গনে তার বীরত্বগাথা বেশ কয়েকটি দুঃসাহসিক সফল অভিযানে অনুপ্রাণিত হয়ে সে সময় মুক্তিযুদ্ধে অংশ নেয় এলাকার শতাধিক যুবক।
কিন্তু স্বাধীনতা ৪৩ বছর পরও দেশ ষড়যন্ত্র মুক্ত হয়নি বলে মনে করেন ৭১-এর এই কিশোর মুক্তিযোদ্ধা। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদরের ফুলবাড়িয়া গ্রামের স্কুল মাস্টারের ছেলে আল মামুন সরকার। ৮ ভাই বোনের মধ্যে ডানপিঠে ছিলেন তিনি। রাজনৈতিক সচেতন বাবার কাছ থেকেই কিশোরকালে দেশপ্রেমে উদ্বুদ্ধ হন তিনি। ২৫ মার্চ রাজধানী ঢাকায় গণহত্যা শুরু হলে বিদ্রোহী হয়ে ওঠেন এই কিশোর। তৎকালীন দ্বিতীয় ইস্ট বেঙ্গলের আলফা কমান্ডার ক্যাপ্টেন নাসিমের সঙ্গে প্রশিক্ষণ নিতে চলে যান ভারতে। ক্যাম্পে চলে গেলাম আমার বড় ভাইকে সহ। ওখানে চলে যাওয়ার পর ওখানে আবার প্রশিক্ষণ নিয়ে জুলাই মাসের একটা গ্রুপ সহ এবং প্রচুর এক্সপ্লোজিভ প্রশিক্ষণ নিয়ে এক্সপ্লোজিভ সহ আমি আবার চলে আসি এবং আমাদের গ্রামে এই গ্রামে এসে আমি আশ্রয় গ্রহণ করি। প্রশিক্ষণ শেষে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে বড় হরন রেল ব্রিজ উড়িয়ে দেন তিনি। পাকা পিলারটা ভাঙার জন্য আমরা একটা বড় ধরনের ডিনামাইট তৈরি করি। এই বুধ 12টা 12:15টার দিকে বিকট আওয়াজে এই ডিনামাইট ব্লাস্ট হয় এবং ডিনামাইট ব্লাস্ট হওয়ার সাথে সাথে ব্রিজটা উড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিশোর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের দুঃসাহসিক এই অভিযানে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে অংশ নেন এলাকার শতাধিক যুবক। বহু লোক তৈরি হলো। 17 তারিখ আমরা নিয়ে বরেল বাজার থেকে বিরাট বড় নৌকা করে আমরা প্রায় 50 জনের মতো আমরা ভারতে গিয়ে ট্রেনিং করছি। এরপরে তাইনের সাথে যেহান কাজ করার লাগে ইহানো তাইনের কমানে কাজ করছি, রাইফেল লিয়া করছি, ইডা হিডা করছি, ইহানো রাজাকার মারা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে সে গেছে, এতে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করতেছিলাম তখন, এবং সেই গর্বের টানে তার সাথে আমিও লাফাইয়ে পড়ছি। সেই সময়ের অনুভূতির কথা তুলে ধরেন কিশোর মুক্তিযোদ্ধার শতবর্ষী মা। আমরা যখন পাগল, আমি কান্নাকাটি করি, কোনো খোঁজ খবর পাই না, রাজাকার রায় চলে এই করে কত কিছু যে হইলো তার জীবনে, কত কষ্ট জীবনে তার, এরকম কষ্ট জীবন মানুষের কমই করে। বীরত্বগাথা অবদানের জন্য আজও রাষ্ট্রীয় খেতাব পাননি যুদ্ধাহত কিশোর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। তৃতীয়বারের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন করতে আগ্রহী নন ডেভিড ক্যামেরন। ব্রিটেনের দ্বিতীয় দফা নির্বাচনের আগে তিনি এই মন্তব্য করলেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ নির্বাচনের পর কনজারভেটিভ পার্টি ক্ষমতায় টিকে থাকলেও তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চান না, বরং উত্তরসূরিদের জন্য এই সুযোগ করে দিতে চান তিনি। পছন্দের যোগ্য উত্তরসূরি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে, চ্যান্সেলর জর্জ ওসবর্ন এবং লন্ডনের মেয়র বরিস জনসনের নামও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তার দলে অনেক নতুন মেধাবী লোক আছে যাদের পরবর্তীতে সুযোগ করে দেয়া তার দায়িত্ব। কনজারভেটিভ পার্টির এ নেতা 2010 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হলে ডেভিড ক্যামেরন তার অসম্পূর্ণ কাজগুলো শেষ করবেন বলে বিবিসিকে জানান। 2022 কাতার বিশ্বকাপ আয়োজনের সময়সূচি নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবল ও ফিফার মধ্যকার বিষয়টি এখনো মীমাংসা হয়নি। তবে এই আয়োজন মে মাসে শুরু হওয়ার ব্যাপারে এখনো আশাবাদী ইউরোপিয়ান ক্লাবগুলো। 2022 কাতার বিশ্বকাপের আয়োজনে প্রধান বাধা আবহাওয়া ও শীতকালীন অলিম্পিক। এছাড়াও ইউরোপের ক্লাব ফুটবলের মৌসুমের বিষয়টিও বেশ গুরুত্ব পাচ্ছে। এর আগে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নেয় ফিফা, কিন্তু এই সময়টাই ক্লাব ফুটবলের মৌসুম হওয়া জোরালো আপত্তি জানায় ইউরোপিয়ান ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশন। কারণ মে আর জুন মাসে কাতারের আবহাওয়া প্রচণ্ড গরম থাকে, যে কারণে সময়সূচি পরিবর্তনের দাবি তোলে তারা। সাথে ইউরোপিয়ান ক্লাব কমিটি এক যুক্তি জানায়, আয়োজক দেশ কাতারের প্রতিটি ভেন্যু শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে, তাই ফিফা চাইলে মে জুনে বিশ্বকাপ আয়োজন করতে পারে। এ ব্যাপারে পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটি নির্বাচনে কবরী ও কারাবন্দী মান্নার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ। ঢাকা দক্ষিণের জন্য নিজেই ফর্ম তুললেন হাজী সেলিম ও সাইদ খোকন। চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি, সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রোজা, ঈদ ও গরমের ছুটিতে ক্লাস নেওয়ার নির্দেশনা আসছে। জামালপুরের জামায়াত নেতা শামসুল হক সহ 8 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত।
গাজীপুরের জিরানী এলাকায় বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর, আগুন। এবং ফাইনালে ওঠার লড়াইয়ে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে 43 ওভারে 298 রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে কিউইরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।